সুপ্রভাত বন্ধুরা, সবাই কেমন আছো? কোচবিহার জেলার থেকে আমি প্রিয়া নতুন আরও একটি ভিডিওতে সবাইকে অনেক অনেক স্বাগত, অনেক অনেক ভালোবাসা জানিয়ে আবারও আরেকটা ভিডিও শুরু করছি। সকাল সকাল ছোট্ট সোনার মুচকি হাসি দিয়ে ভিডিওটা শুরু করলাম। তোমরা অনেকেই বলো খুশ বাবা এতটা শুকিয়ে গেছে কি করে প্রিয়া? আসলে ওই যে ও খেতে চায় না, ওর একটা খাওয়ার সমস্যা তো রয়েছে, তোমাদের সাথে তো আমি শেয়ার করেছিলাম। তারপরেও জোর করে খাওয়াতে হয়, যার জন্য শরীরটা একটুখানি এরকম। তবে হ্যাঁ, এখন কিন্তু খিচুড়ি, শাক সবজি, ডাল ভাত, ফল সবটাই আমি খাওয়ানোর চেষ্টা করি। আর একবার শরীরটা ভেঙে গেছে তো হয়তো এখন একটু শরীরটা ঠিক হতে আবারও সময় লাগবে অনেকটা। তারপরেও আমি আমি যেটা ভাবি যে হাড্ডি থাকলে নাকি মাংস হয়। তো ব্যাপারটা হচ্ছে এটাই, ভেতর থেকে যদি ও স্ট্রং থাকে তাহলে উপরে শুকিয়ে গেলেও সেরকম একটা কোনো মানে এখন যেমন ওর ফিগারটা মানে ভেতরে স্ট্রং থাকলেই হলো, উপরে কেমন কি হয়। তবে খাওয়ার উপর নির্ভর, হয়তো আরও কয়েক মাস সময় লাগবে ওর আগের সেই চেহারাটায় আসতে, যেহেতু কিছুদিন আগেই একদম শরীর অসুস্থ ছিল। তো যাই হোক, আজ কিন্তু আমাদের 11 দিন, মানে আজকে ধোয়া কাচার দিন, কালকে দশা হয়ে গেছে। দেখো আমাদের এই বাড়িতে কিন্তু একদমই অন্যরকম নিয়ম, কারো নিয়মের সাথে কারো নিয়ম মিলে না, তাই এই নিয়মটা আমার মনে হয় না বলা উচিত হবে যে আমাদের এই নিয়ম তোমাদের এই নিয়ম। তো যেই বাড়ির যেরকম নিয়ম সেই বাড়ির সেরকমই হয়, তাই না? আমাদের দশার মধ্যে যেমন দই চিড়ে এসব খাওয়ানো হয়, একটা ছোট্ট অনুষ্ঠানের মতন হয়। তারপর থেকেই সবাই কিন্তু ধোয়া কাচা মাজা করা শুরু করে 11 দিন থেকে। এবার যে যার মতো করেই করে। ওইদিকে দেখো সকাল থেকে কিন্তু কাপড় ধোয়ার পুরো হই হুল্লোড় লেগে গেছে। আর এদিকে দিদি আজকে রান্না করছে, যেহেতু আমি এই দিকটা একটু ব্যস্ত, কাপড় ধোয়া মেলা, হ্যাঁ ঘর দুয়ার গোছানো, সকাল থেকে একটা চাপ থাকে, যেহেতু আমি বাড়ির মানুষ, তাই না? আমি কি কাজ করতে হবে সেটা তো আমি জানি। তাই আজকে রান্নার দায়িত্বটা পুরোপুরি দিদিকে দিয়ে আমি এই দিকটা সামলাচ্ছি। দিদি রান্না করছে বাঁধাকপি আলু দিয়ে একটুখানি ভাজা। আমাদের তো রান্নাবান্না একদম ডিফারেন্ট হয়। আমার বাপের বাড়িতে পুরো নিরামিষ, মানে হলুদ সর্ষের তেল সবই চলে। কিন্তু আমার শ্বশুর বাড়ির দিক দিয়ে কথা যেটা, মানে যখন একটা মানুষ চলে যায় তখন তার সাথে হলুদ সর্ষে এইসব দেওয়া হয় বলে, মানে এই দানাগুলো দেওয়া হয় বলে এই জিনিসটা এই ওষুধ চলাকালীন খাওয়া যায় না। তো যাই হোক, এখানে দেখো আমি ওয়াশিং মেশিনটা চালিয়ে দিলাম। তোমরা তো কিছু মাস আগেও দেখেছিলে যে কোনো একটা অনুষ্ঠান হোক যাই হোক না কেন, এই হাতে গাদা গাদা কাপড় ধুতে হতো আমাকে, কি কষ্টটাই না হতো। এখন দেখো এইবার ওষুধ যে এত এত কাপড় ধুচ্ছি, সব সকাল থেকে ওয়াশিং মেশিন 2বার চালানো হয়ে গেল। আর এই যে বেসিনটা দেখতে পাচ্ছ, এই বেসিনটা একদমই নতুন, মানে আমরা ইউজই করি না, কিচ্ছু করি না। এই যে সকালবেলা আয়ুষের পাপা ডাবরটা এখানে এনে ওই যে আয়না দেখে দেখে হাতে নিয়ে একটুখানি ঘষাঘষি করে, মুখ ধোয়া থেকে ধরে সমস্ত কিছু বাইরের বেসিনটা। আর এটা শুধু আমাদের মুখ দেখা, মানে ভেবেছিলাম এটাকে খুব সুন্দরভাবে সাজাবো। ড্রয়ারটা এখনও ঠিকঠাকভাবে সেট করা হয়নি, মাঝখানে যে ড্রয়ারটা ওটা কাটা হয়নি এখনও। বললাম না দিনগুলো যে কিভাবে যায় আমাদের, এতটা ব্যস্ততা, এতটা বিজি লাইফস্টাইল, বাচ্চা কাচ্চা নিয়ে একটা মানে সব মিলিয়ে আর কি খুব ব্যস্ত জীবনযাপন যায়। তো যাই হোক, এই যে এই আয়নাটা দেখতে পাচ্ছ, শুধুমাত্র আমি মুখ ধুই, একটুখানি সকালবেলা ফেস ওয়াশ করি আর রাত্রিবেলা ফেস ওয়াশ করি, ব্যাস। আর এই যে আজকে সকাল সকাল গেছিলাম একটু বাজারে, এই জাস্ট আসলাম, হাত মুখ ধুয়ে নিলাম। মানে বাজার থেকে এসে আগে কাপড়গুলো ওয়াশিং মেশিনে, মানে আগের যেটা সকালবেলা দিয়েছি সেটা তো মেলে দেওয়া হয়েছে, আবার এখনের যেটা সেটাও মানে দিলাম আর কি। 2বার চালানো হয়েছে, নিয়ে 3বার চালানো হলো। তো দিদি তো চালাতে পারে না, আমি চালিয়ে দিই। তো এসেই হাত মুখ ধুয়ে খুশের খাবারটা রেডি করে নিলাম, মানে বাজার থেকে এসে। বাজারে আজকে অনেক কাজ ছিল, আর আয়ুষের বাবা গেছে ফালাকাটায়, ওরও একটা কাজ আছে, সেই কাজটা করতে গেছে। তো সবসময় কি বলো তো, নিজের একটা কাজের জন্য ওর উপর ডিপেন্ড করতে হয় যে কখন করবে কখন আসবে। তাই আমি ভাবলাম যে ও আসতে লেট আছে, আমার কাজটা তো এখনই করতে হবে, তাই আমি বাজারে গিয়ে করি। খুশকে খাইয়ে দাইয়ে ঘুম পাড়িয়ে গেছিলাম আমি আর কি, মানে স্যারেলেক্স খাইয়েছি সকালবেলা আজকে। আর এখন এই যে বুটের ডাল আর ভাত আর কি খাওয়াবো। এই যে দেখো, মানে আজকে গেছি তো ঘুম পাড়িয়ে গেছি, এই যে উঠলো আর কি, এখন ওকে খাওয়াবো, তাই ওর মুডটাকে আমার ঠিক করতে হবে। মোবাইলটা একটুখানি দিলাম, খাওয়ার সময় যেহেতু একদম বায়না করে খেতেই চায় না, তো মোবাইল দিয়েই খাওয়াই ওকে। তাছাড়া তো আমার হাতে মানে উপায় নেই, মানে ওকে তো আমাকে খাওয়াতে হবে, একটু কার্টুনটা দেখলে খায়। আর তোমরা যারা আমার ব্লগ দেখো তোমরা কিন্তু জানো আমাদের খুশ কিন্তু মোবাইল দেখে না বললেই চলে, কারণ ও মোবাইল দেখতে একদম পছন্দ করে না। আমি একটু জোর করি দেখার জন্য, যাতে করে খাওয়ার সময় একটুখানি ওই খেলাধুলা দেখে একটুখানি খায়, না হলে কিন্তু খেতেই চায় না। জানি ভিডিওটা দেখে অনেকেই বলবে না প্রিয়া তারপরেও তুমি কিন্তু মোবাইল দেবে না। মোবাইল কিন্তু মানে আয়ুষ যতটা মোবাইল দেখেছে ছোটোবেলায়, খুশ কিন্তু এতটা দেখে না। ও কী জানি, ও মোবাইলের প্রতি ওর নেশা একদমই নেই, ওর খাওয়ার প্রতি নেশা নেই, মোবাইলের প্রতি নেশা নেই। ও শুধু ওই যে মাটিতে দাঁড় করিয়ে দেবে মানে পাকায়, আর এই প্লাস্টিক পাউডারের ডিব্বা এসব দিয়ে খেলে। গাড়ি এত এত দেওয়া হয় তারপরেও গাড়ি দিয়ে খেলে না ও। আয়ুষের জলের বোতল সেটা দিয়ে খেলে, ওই পাকা দিয়ে গড়গড়িয়ে যায়, সেইভাবেই খেলে আর কি।
মোবাইল দেখে না বললেই চলে। এই যে খাওয়াবো তাই মোবাইলটা দিয়ে একটুখানি ওর মাইন্ডটাকে ফ্রেশ করলাম। ঘুম থেকে উঠেই ঘ্যান ঘ্যান করছে, মানে আমিও ঢুকেছি, ও উঠেছে ঘুম থেকে, এই আর কি। তো ঘ্যান ঘ্যান করছে বলে একটুখানি দিলাম। তো যাই হোক, এখন করছি শরবত। আমাদের বাড়িতে এসেছে কে বলো তো, সেই আমার বাড়িতে সর্বপ্রথম যেই যেই ঠাকুমা বলছি, দেখো তো কাকিমাটা কাজ করেছিল, তোমাদের নিশ্চয়ই মনে আছে যখন বিজনেস করতাম, সেই কাকিমাটা এত বছর মানে 3 বছর পর আজ আমাদের বাড়িতে ঘুরতে আসলো। যে যখন আমাকে আমাদের বাড়িতে কাজ 3 বছর না, 2-2.5 বছর হবে, হ্যাঁ, তখন আমি প্রেগনেন্ট ছিলাম। কাকিমা কাজ বাদ দিয়েছিল 2-2.5 মাসের, তখন কাকিমাকে বলেছিলাম। তো সেটাই বলে, তোমার বাচ্চা হয়েছে দেখতে আসি করে আর আশাই হয় না, তাই কাকিমা এসেছে আর কি খুশ বাবার সাথে দেখা করতে। দেখেনি, এই প্রথম দেখলো, এসেই বলছে তোর এই বাচ্চা কেন এত শুকনো, কেন এত শুকনো। মানে যেই দেখে এমন করে বলে আর কি। হঠাৎ আর আমি তারপর কাকিমাকে বললাম, আগে একটু শরীরটা ভালোই ছিল, এখনই এরকম হয়ে গেছে, জানি না কেন। তো যাই হোক, এবার কাকিমা তো যেহেতু কিরা আমাদের বাড়িতে তো খাবে না, তাই এই যে শরবত বানিয়ে দিচ্ছে একটু ঠান্ডা ঠান্ডা লেবু দিয়ে, শরবত খাবে আর কি। আর ভাত খেতে বললাম, তারপরেও যে কাকিমা তুমি যদি খেতে পারো তাহলে খেতে পারো আর কি, ভাত রান্না হয়েছে গরম গরম। কাকিমা আবার আরেকটা বাড়িতে কাজে ঢুকেছে এখন, তো ওই বাড়ির থেকেই ব্যাংকে এসেছিলো, তাই আমাদের বাড়িতে একটু ঢুকেছে। তো কাকিমাকে যে শরবত বানিয়ে দিচ্ছি, বলছে না বৌমা আমি তো মানে দেখো এই অসুচ বাড়িতে কেউ খেতে চায় না, কিন্তু আমার যে দিদি আছে আমার সাথে, যে এই দিদির কথা বলছি, এই দিদি আবার না খেয়ে কী করবে বলো, সকালবেলা আসে বিকেলবেলা যায়। আমিই বলেছি তুমি খাও, পরে শান্তি, আমরা যেমন মানে গঙ্গার জল ছিটা দিয়ে শান্তি হবো, তুমিও শান্তি হয়ে যেও। তো তাই দিদি খায়, সারাদিন না খেয়ে কাজ করা তো সম্ভব নয়, তাই না? তো সেই জন্য দিদিকে বলি তুমি খাও, কোনো সমস্যা নেই। তো এই যে দিদি তাই খাচ্ছে, আর বাকি বাইরের মানুষ আসলে কেউ আমাদের বাড়িতে চাটাও খায় না। আমার মা তো যেমন চা রুটি কিছুই খায় না। হ্যাঁ, মা এই যে মা এই যে 20 তারিখে কিন্তু আমাদের কলকাতা যাওয়ার কথা ছিল, তোমাদের তো বলতেই ভুলে গেছি। কাল যেমন 20 তারিখ গেল, মা ওরা কিন্তু চলে গেছে। আমি, শাশুড়ি মা, আমার মা, ভাই, আয়ুষের বাবা আয়ুষ, আমরা এতজন যেতাম কলকাতায় 2 মাকে ডাক্তার দেখাতে, মানে শাশুড়ি মা আর আমার মাকে। তো যেহেতু আমাদের অসুচ পড়ে গেছে, তাই আর যেতে পারলাম না, টিকিট ক্যান্সেল করে ফেলেছি। তো যাই হোক, 20 তারিখে তো আর যাওয়া হলো না আমাদের, মা আর ভাই গেছে, আর আমাদের টিকিটটা কিন্তু আমরা ক্যান্সেল করে দিয়েছি। ভাই ফোন করছে, বলছে আমাদের সাথে গেলে ভালো হতো। সত্যি এবার ভেবেছিলাম মাকে যেহেতু নিয়ে যাবো, শাশুড়ি মাকে, তো এবার একটু দীঘা পুরী এসব দর্শন মানে দীঘাতে ঘুরে আসবো, পুরীতে জগন্নাথ মন্দির দর্শন করে আসবো, কিন্তু ভাবতে পারিনি যে আমাদের দিনটা এরকম হয়ে যাবে হঠাৎ করে। এখানে একটা এমন শব্দ হচ্ছে, এই যে তোমাদের ব্যাক ক্যামেরা, এই দেখো, এই যে এখানে ফ্রিজের উপরে এটা আছে বলে কালকে আমি ভয় পেয়ে গেছি, যে কী শব্দ করছে, টুং করে শব্দ করে, মানে ফ্রিজটা যে ওই যে নড়ছে না, মানে কাঁপে, তাই এটার এই যে ঢাকনাটাও টুং টুং এমন করতে থাকে আর কি। ভয় পেয়ে, পোকা টোকা নাকি ভিতরে আরও, তো পোকা নেই, যাই হোক। হ্যাঁ হ্যাঁ, কি এখানে আছে, এখানে আছে, ওষুধ খাবো বা ওষুধ খা, দাঁড়াও। তো যাই হোক, ও নিয়ে আসলো, কে খুলছে, বাপরে, ভাত বেশি দিছি, ভাত বেশি হয়েছে। তো আমাদের আজকে হচ্ছে 11 দিন, হ্যাঁ, কালকে 10 গেছে, আজকে 11 দিন। তো 11 দিনের দিন কি খাচ্ছি আমাদের তো তোমরা জানোই, সাদা তরকারি হয় মানে। আর আরেকটা কথা, অনেকদিন পর যেহেতু ব্লগ করছি, অনেকেই দেখছো হয়তো, তো সবাইকেই বলি, আজ জ্যাঠা শ্বশুর মশাই চলে যাওয়ার 11 দিন চলছে বন্ধুরা। আমি যেহেতু ভিডিও করিনি, তাই তোমাদের সাথে শেয়ারও করা হয়নি। এইভাবেই খাচ্ছি, সাদা তেল দিয়ে, সর্ষের তেল বাদ আর কি। হ্যাঁ, তো আজকে আমাদের বাড়িতে রান্না হয়েছে বুটের ডাল, বাঁধাকপির ভাজা, আলু দিয়ে বাঁধাকপির ভাজা, আর হচ্ছে পাঁপড় নিয়ে আসলো, ছোটো পাঁপড়টাই ভাজি, মশলা পাঁপড়, হ্যাঁ এটাই ভাজি। আমার মাথাটা খুব ঘুরছে, আমি জানি না কেন, প্রেশারটা বোধহয় লো হয়ে গেছে আমার মনে হচ্ছে, মাথাটা ঘুরছে, ভাত খাবো, খিদেও পেয়েছে। শরবত কিন্তু খেলাম, আর একটু চিনি লবণের জল খাই, ভীষণ মাথা ঘুরছে। ঘরে নিয়ে গেলে এখন ভয় পাবে না? হ্যাঁ, কেন, কোন ঘরে শব্দ? বাথরুমে। হ্যাঁ, কাকে, ওর দ্বারা ওইটা কমবে এখনই।
রান্না করতে করতেই হুট করে মাথাটা এমনভাবে ঘুরিয়ে গেল। হ্যাঁ, নর্মালি যে ঘোরে সেটা আলাদা লাগছিল, আর এই ঘোরাটা ঠিক এই যে চিনি লবণ এখনই কিন্তু শরবত খেলাম, তারপরেও হঠাৎ করে মাথাটা এত ঘুরছে। আর এখানে পাঁপড় এনেছে, একটা বড় পাঁপড় আর একটা ছোট পাঁপড়, দেখতেই পাচ্ছ। এখন চিনি লবণের জলটা আমি খাটাক করে খেয়ে নেব। মাথা ঘোরানোটা করে আমার মাঝে মাঝে এরকম হয়, প্রেশার লো হয়ে যায়, যার কারণে এই যে একদম মাথা ঘোরায় আমার। পাঁপড়টা ভেজে ভাত খাবো। মা ভাত খেয়েছে সকালে, দেখি এখন যদি খাই দিব। সকালে না, একটু আগে খেলো। কেউ ভাবছে বেরু। পাঁপড়গুলো ভাজতে ভাজতে আমি আর বেশিক্ষণ দাঁড়িয়েই থাকতে পারছিলাম না। তারপরেও মা সেন্টার থেকে এসে ভাত খেয়েছে, মাকে বললাম তুমি কি এখন খাবা? মানে তরকারিগুলো যেহেতু একটু সাদামাটা, তো একটু গরম গরম হলে কিন্তু সবাই ভালোই খায়, ঠান্ডা হয়ে গেলে আর খেতে চায় না। তো মাও বললো গরমে গরমে দাও, কটা খেয়েই নি। তো আয়ুষের বাবা ফালাকাটার থেকে এই মাত্র ঢুকলো, তো ওকেও খেতে দেবো আর কি, বসে আছে। তো ভাবলাম ও যখন এসেছে সবাইকে গরম গরম তাড়াতাড়ি খেতে দিই। এই বলে আমি আমার মাথা ঘোরানিটাকে অতটাও পাত্তা দিলাম না, কিন্তু মাথা ভীষণ পরিমাণে ঘুরছে। তো আজকে অন ক্যামেরাতেই তোমরা সব দেখতে পারবে যে হঠাৎ করে আমার কি হয়ে গেল। তো এখানে দেখো এই যে পাঁপড়টা ভাজা হয়ে গেলো, মশলার ছোটো ছোটো পাঁপড়গুলো ভেজে নিলাম, আর একটা খেয়ে দেখলাম কেমন। বেশ ভালোই খেতে, খারাপ না, মানে চলে আর কি, মানে আমার সবই চলে। মোট কথা নিরামিষের দিন তো ডাল পাঁপড় ভাজা হলে বেশ ভালোই লাগে। তো ওই যে মাও বসে আছে, আয়ুষও স্কুল থেকে আসলো, আয়ুষ কিন্তু খেয়ে নিয়েছে। ওই যে যখন আমরা শরবত খাই, আয়ুষ শরবত খেয়ে ওইদিকে দিদি ওকে ভাত দিয়েছে, ওর তো টাইম হয়ে যায় না ওষুধ খাওয়ার, তাই ও খাওয়া দাওয়া করে নিয়েছে। তো ওই কাকিমা গেল পরে আমরা এই যে এখন বসলাম আর কি খেতে। সমস্ত খাবার দাবার এক এক করে নিয়ে আসছি, আর আমার মনে হচ্ছে যে এই বোধহয় মাথাটা ঘুরে। ভাত ঠাতগুলো রেখে আসতেই দিদিভাই আসলো। প্রত্যেক দিনের মতন আজকেও মিথি শোনার জন্য আমি খাবার বানিয়েছি। তারপরেও আজকে দিদিভাই ডাল চাল দিয়ে ভাত এই যে বানিয়ে নিয়ে এসেছে, বলে তুই এটা পেস্ট করে দে। তো যাই হোক, যেটা রেখেছিলাম মিথির জন্য, ওটা খুশসোনা খেয়ে নেবে। আর এখন যেটা দিদিভাই আনলো, এটা দিদিভাইকে আমি পেস্ট করে দিচ্ছি। আসলে দিদিভাইদের মিক্সার গ্রাইন্ডার নেই বলে আমি এখানেই পেস্ট করে দিই, মানে আমি বানিয়ে একবারে পেস্ট করে নিয়ে যাই বাচ্চা দুটোর জন্য। তো প্রত্যেক দিনই বলে লাগবে না লাগবে না, আমি বলি আমার বাচ্চার জন্য যেহেতু আমি বানাচ্ছি, তো কতই আর ওরা কতগুলোই আর খায়, তাই না? ছোট দুটো বাচ্চা পুচকে পুচকে, তাই এই মানে আমার যখন হয় আমি তখন নিয়ে যাই। প্রত্যেক দিন তো একই টাইমে করতে পারি না, কারণ বাচ্চা নিয়ে কাজ করি, বুঝতেই পারছো। তুমি ঢাকিয়ে আনছি, ঢাকনা আনছো একটু জল মুছে ফুলিয়ে গেছে গো। দিদিভাই নিয়ে এসেছে খাবার, আমি দেখাই এই যে ওদের জন্য খাবার রেখেছি, তুই আবার ভাত নিয়ে আসলি। তো ঠিক আছে, ওদেরটাই আমি পেস্ট করে দিলাম, আর যেটুকু ছিল খুশসোনাকে খাইয়ে দিয়েছি আর কি। না সরি, সকালেরটা তো খাইয়েছি, যেটুকু ছিল ওটা পরে খাওয়াবো। তো খুশের কিন্তু খাওয়া স্নান হয়ে গেছে, মানে কাকিমা যেতে যেতেই আমি খুশকে খাইয়ে দিয়েছিলাম, তখন খুশ আয়ুষ দুজনের খাওয়া হয়ে গেছে। এই যে দেখো, খাওয়ার বাড়তে বাড়তে আমার মাথা পুরো মানে এমনভাবে চক্কর দিচ্ছে, আমি কাউকে বোঝাতে পারছি না যে এটা তো নর্মাল মাথা ঘোরা নয়, মানে যে নর্মাল একটা মাথা ঘোরান দিল ব্যাস শেষ, একটু পরে ঠিক হয়ে গেল। অনেকক্ষণ থেকে আমার অনেকক্ষণ থেকে ঘোরাচ্ছে, মানে আমি আর থাকতে পারছি না। শেষে আমার এত শরীর খারাপ লাগলো, মানে বমিটিং ভাব একটা, আর পুরো মাথা ঘোরানি। মানে আজ থেকে 3 বছর আগে যখন খামার বাড়ি করি আমি একবার অসুস্থ হয়েছিলাম, তখন আমার ভার্টিগোর সমস্যা হয়েছিল, সেই জিনিসটাই আমি ফেস করছি এখন। আমার কি খারাপ লাগছে। এখানে দেখো ডাল, একটু তরকারিগুলোও তোমাদের আমি দেখাচ্ছি, মানে দেখাতে বাকি রাখিনি। তারপরে আবারও ক্যামেরাটা জায়গা মতো সেট করে আমার মনে হলো এবারে চলো খাই দুজনে মিলে। আয়ুষের বাবাও বসবে, ভাত বেড়েছি।
মাকে শুধু ভাতটা দিয়েছি তাতেই দেখো আমার অবস্থা, মানে মাকে খেতে দিয়ে, শাশুড়ি মাকে খেতে দিয়ে আমার এমন অবস্থা হবে, মাকে শেষ পর্যন্ত আমি ডালটাই দিতে পারলাম না। তো মা দিদিকে ডাকছে, দিদি বাইরে কাপড় মেলছে, পাঁপড় খাচ্ছে আর দিদিকে ডাকছে। আমি বলি তুমি ডালটাও নিতে পারছো না, এখানে ডালটা রাখা আছে দেখো কোথায়, মানে কোথায় রেখেছে আমি ঠিকঠাক বলতেও পারছি না। তো মাকে বললাম তুমি ডালটা যেভাবে হোক নাও, নিয়ে খাওয়াটা স্টার্ট করো। আর আমি যে হাতটা যে দিয়ে ডালটা একটু এগিয়ে দিব, আমি সেইটুকু আমার শক্তি হচ্ছে না। দেখো আমি কীভাবে পড়ে যাচ্ছি বিছানায় মাথা লাগিয়ে, মানে প্রথমে তো পাকায় শুয়ে পড়লাম, তারপরে বসে পড়লাম। আয়ুষের বাবার দিকে ফলো করছি আর দেখছি আয়ুষের বাবা আমাকে তখন এতক্ষণ ফলোই করেনি, এই যে এখনও ফলো করলো যে আমি যখন বিছানায় গিয়ে একবারে লুটে পড়েছি। মানে কি করছি, অস্থির লাগছে ভেতর থেকে, মানে ভেতর থেকে একটা কান দিয়ে ধোয়া বার হচ্ছে, ভেতর থেকে এতটা অস্থির লাগছে, মানে আমি কিছুতে চুপচাপ থাকতে পারছি না। বমি ভাব লাগছে, মাথা ঘোরাচ্ছে, চোখ খুলে তাকাতে পারছি না, মনে হচ্ছে দুনিয়া পৃথিবী একদম উল্টে যাচ্ছে, এরকম একটা ব্যাপার। সাথে সাথে আমাদের যে ফ্যামিলি ডক্টর, ওনাকে ডেকে নিয়ে আসা হলো, উনি প্রেশার চেক করলেন, সাথে ওষুধ দিয়ে গেলেন। এই যে আয়ুষ আমাকে খাইয়ে দিচ্ছে, আর দিদি দিদি আমার কথা শুনে পাগলের মতন দৌড়াদৌড়ি করছে, একবার মাথায় জল দেয়, একবার বরফ দিয়ে দেয়। দিদি কতক্ষণ ঘাড়ে ঠাড়ে বরফ দিয়ে দিল, তারপরেও কিচ্ছু হচ্ছে না। এই নাই নাই করে 1 থেকে 1.5 ঘন্টা শুয়ে থাকার পর অস্থিরতা ফিল করছিলাম পুরো। তারপর হঠাৎ আমার মনে হচ্ছে আমার খিদে পেয়েছে, তখন তো ভাতটা বেরোও খেতে পাইনি, এত খিদে পাচ্ছে, পেটটা যেন ভেতর থেকে শূন্য হয়ে যাচ্ছে। তো ওকে বললাম আমাকে একটু ভাত খাওয়াও, আমার খুব শরীর খারাপ লাগছে। তারপরে একটুখানি ভাত নিয়ে ওই যে মেখে মেখে আমাকে খাইয়ে দিচ্ছে, ভাতটা খাচ্ছি বেশ তৃপ্তি করে, মানে ভাত খাওয়াতে আমার কোনো রকম অসুবিধা হচ্ছে না। ততক্ষণ পর্যন্ত আমি মাথা তুলে দাঁড়াতে পারি না, এমন একটা অবস্থা। তারপরে স্নান করব না কি করব সেটাও আমি বুঝে উঠতে পারছি না। ওকে বলছে আমাকে বাথরুমে নিয়ে চলো, আমি স্নান করব। এই যে স্নান টান করিয়ে নেই কিন্তু খাওয়াচ্ছে, স্নান করিয়ে এই যে মানে শুয়ে পড়লাম। তারপরে দেখি ও হসপিটালে ফোন করলো, আমার দাদা আছে, বলে কান গলার যে ডাক্তার, ভার্টিগোর সমস্যা তো কানের থেকে হয়। এখানে বসে কেন, গাড়িতে বসো। হ্যাঁ, তো গাড়িতে পিছনে বসো আরামসে। গাড়ির গন্ধটাও আমি সহ্য করতে পারছি না, দেখো এতটা শরীর খারাপ লাগছে। তো অনেকক্ষণ পর মাথাটা আমি একটু তুলে দাঁড়াতে পারছি, অনেকক্ষণ পর কিন্তু ডাক্তার এখানে নিয়ে যাওয়া হচ্ছে। অনেকক্ষণ ধরে ও বলছিল আমাকে চলো চলো, আমি কিছুতেই যাওয়ার জন্য রাজি হচ্ছিলাম না, কারণ খুশ বাবা এত ছোট, আমাকে বলছে ডিরেক্ট হসপিটালে ভর্তি করবে। আমি বলি না না, অসম্ভব। আমি খুশ বাবাকে ছেড়ে, আয়ুষ তো এখন একটু বড় হয়েছে, তা খুশ বাবা থাকতেই পারবে না আমাকে ছাড়া, এত কান্নাকাটি করে এমনিতেই। তো তারপরে দীপিকা দিভাইকে বলে এই যে বিকেলের আগে, মানে সন্ধে সন্ধে হবে, একটু মাথাটা তুলতে পারছি, তখন ওকে নিয়ে যে ডাক্তার এখানে চলে আসলাম। একবার মনে আছে নিশ্চয়ই, খামারবাড়ি করার সময় আমি আইসিইউতে ভর্তি ছিলাম, ঠিক এই কারণেই। আইসিইউতে এতদিন ভর্তি থাকার পরেও আমার সমস্যা মেটেনি। তারপরে এই যে মাথা ভাঙার এই নির্মল্য স্যারের কাছে এসেছিলাম, এখানে এসেই আমার কিন্তু সমস্যাটা কমে। তাই আজ আর কোনো নার্সিংহোমে যাইনি, সোজা চলে এসেছি ডাক্তারবাবুর এখানে। এখানে এসে এই যে ডাক্তার দেখিয়ে, ডাক্তার বলছে তোমার রক্ত এত কম, তুমি কি করে, মানে খুবই আমার রক্ত কম, যে যার জন্য আমার এই অবস্থা। হিমোগ্লোবিন টেস্ট, আরেকটা মাথার টেস্ট দিয়েছে, কি সেটা মঙ্গলবারে করাতে হবে। বলে এই রক্ত কমে তুমি কীভাবে আছো, 3 দিন পুরো বেড রেস্ট দিয়েছে। আর বলেছে একদম মানে রান্না, আগুন, পুকুরের ধারের কাছে যেতে না, মানে জল আর আগুনের কাছে যেতে না। তো যাই হোক, যাওয়ার সময় যে একটা আমুল কুল কিনে দিল, ও খেতে খেতে এখন যাচ্ছি। আর খুশবাবা গাড়িতে ঘুমিয়েই পড়বে আর কি। তো ওই যে দেখো টুকটুক করে দেখছে। আর ওকে কেন নিয়ে গেলাম বলো তো, কারণ বাড়িতেও থাকবে না, ও কান্না করছে। তাই দিভাই বলে আমি আছি যখন, চল ওকে নিয়ে, তাই ওকে নিয়েই কিন্তু এই যে বাড়িতে যাচ্ছে। যাই হোক বন্ধুরা, চোখ মুখের অবস্থা সন্ধ্যার থেকে, মানে দুপুর থেকে যে কিভাবে কাটলো, ভাবলাম কোথায় আজকে একটা সুন্দর ব্লগ তোমাদের সাথে আমি শেয়ার করব। মানে এতদিন পর যেহেতু ব্লগ করছি, ব্লগটা একটু সুন্দর হবে, অন্যরকম হবে। সকাল থেকে চেষ্টাও করেছি, তোমরা দেখেছো, কিন্তু দুপুরের পর থেকে আর পারলাম না। ব্লগটা যেহেতু কন্টিনিউ করতে হবে, তাই পুরো দিনটাই শেয়ার করলাম। আমি না করতে পারলে ওর বাবা হয়তো করেছে, আমি এডিট করতে হবে আমাকে ভিডিওটা, তো মানে লাস্টের দিকে। তো যাই হোক, আর কিছু কি বলবো, মানে ভালোভাবে চাইলে কি যে হয়, মানে ভাবলাম আজকে ব্লগটা কত সুন্দর হবে, কিন্তু করতে পারলাম না। তো যাই হোক, এইটুকুই দেখো, না হয় কালকে আবার শরীর ভালো থাকে। যেহেতু 3 দিন পুরো রেস্ট দিয়েছে, দেখো দাঁড়িয়েও থাকতে পারছি না। রান্নাঘরে আসলাম, এখন আয়ুষকে একটু চা করে দেবো, আর স্যার এসেছেন, আর আমিও একটুখানি কিছু খাবো, শরীরটা খুব দুর্বল লাগছে, কেমন যেন লাগছে। তো ভাবলাম চলো ব্লগটা শেষ করি আজকে রাতে, মানে আজকে রাতে রান্নাবান্না যে কী হবে কি জানে, ওর বাবা আসুক। ওর বাবা গেছে দিদিকে একটু এগিয়ে দিতে, মানে দিদিরও দেরি হয়ে গেছে, তো ওই ঘোকসাডাঙ্গাতে ছেড়ে দেবে, তো সেখান থেকে গাড়িতে উঠবে।
তো চলো আজকের জন্য তাহলে ভিডিওটা এখানেই শেষ করছি, ফিরে আসছে আগামীকাল আরও একটা ভিডিও নিয়ে। সবাই ভালো থেকো। দেখো এতদিন ভালোই ছিলাম, যেই না ব্লগ স্টার্ট করলাম আবার শুরু হয়ে গেল কাহিনী। মানে কি বলি আর, যাই হোক, শরীর খারাপটা এটা সময় পরিস্থিতির ওপর, তাই না? যেই সময় যার যেরকম পরিস্থিতি থাকে সেরকমই যায়। তো চলো আজকের জন্য ভিডিওটা এখানেই শেষ করছি, ফিরে আসছে আগামীকাল আরও একটা ভিডিও নিয়ে। সবাই ভালো থেকো, সুস্থ থেকো, নেক্সট ব্লগে দেখা হচ্ছে। টাটা।